আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন 12 দলীয় জোটের নেতারা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাবেন। যে কমিশন রয়েছেন ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হয়েছে। আজকে কিন্তু সকাল 10টার কিছুক্ষণ পরে কিন্তু যে 12 দলীয় যে জোট রয়েছে সেই জোটের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় যেই ঐকমত্য কমিশনের সহসভাপতি রয়েছেন ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে জাতীয় যে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ যেমনটি জানিয়েছেন যে প্রত্যেকটি দলকেই কিন্তু যেমনটি আহ্বান করে স্বাধীনতার 53 বছর পরও যে একটি মানবিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি, সেটি প্রতিষ্ঠার দাবিতে বর্তমানে যেই সুযোগ এসেছে সেটিকে কাজে লাগাতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেন যে ন্যূনতম বিরোধের মধ্যে যাতে সবাই একটি ঐকমত্যে পৌঁছতে পারে এবং এই যে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো সেগুলোতে যাতে তারা একমত হয় এবং রাষ্ট্র সংস্কারে যাতে রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখে। আজকে যে 12 দলীয় জোট যারা দীর্ঘদিন ধরে কিন্তু ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথ ছিল এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যারা সংগ্রাম চালিয়েছে তারা কিন্তু বৈঠকে বসেছেন। 10টার কিছুক্ষণ পর সূচনা বক্তব্যে সেই দলের অন্যতম একজন নেতা তিনি যেমনটি জানিয়েছেন যে ন্যূনতম মত পার্থক্যে যাতে ঐকমত্যে পৌঁছতে পারে সেটি কিন্তু তিনি প্রত্যাশা রেখেছেন। তবে তিনি যেমনটি জানিয়েছেন অধিকাংশ প্রস্তাবনায় কিন্তু তারা একমত হয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে তাদের বিরোধ রয়েছে, সেখানে কিছু সংস্কারের প্রয়োজন বা সেটিও কিন্তু তারা জানিয়েছেন। তবে দিন শেষ যেটি তারাও প্রত্যাশা করে একটি ন্যূনতম বিরোধের মধ্যেও যাতে অধিকাংশ বিষয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছতে পারে সেটি তারা প্রত্যাশা জানিয়েছেন। তো এই মুহূর্তে ঐকমত্য কমিশনের সঙ্গে কিন্তু কথা বলছেন 12 দলীয় জোটের নেতৃবৃন্দরা। বৈঠক চলছে, বৈঠক শেষে তারা আবার বের হয়ে হয়তো সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত বৈঠকে কি কি কথা হয়েছে এবং কতগুলো প্রস্তাবের সাথে তারা একমত হয়েছে, তাদের বিরোধের জায়গাগুলো কি সেটি বিস্তারিত আমাদেরকে জানাবেন, তখন বিস্তারিত জানাতে পারবো। জেসিকা। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ বিকেলে রংপুরে গণপদযাত্রা করবে বিএনপি। এ সময় উপস্থিত থাকবেন 2 ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস ও শামসুজ্জামান দুদু। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, গণপদযাত্রার প্রস্তুতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তার আগে আমি একটু বলে রাখি, আপনি জানেন যে এই যে রংপুর অঞ্চল যে তিস্তা রয়েছে, এই তিস্তা ভারতের যে অববাহিকা এই তিস্তা রয়েছে, আমাদের এই তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে পানি যে বন্টন চুক্তি, সেই বন্টন চুক্তিতে কিন্তু ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করার কারণে শুষ্ক মৌসুমে এখানে চরে পরিণত হয়। একেবারেই পানির অভাবে এখানকে যে মরুভূমি, সেই মরুভূমি হয়ে যায় তিস্তা নদী। একই সঙ্গে বন্যা মৌসুমে কিন্তু ভারত কোনো প্রকার আলোচনা ছাড়াই পানি ছেড়ে দেওয়ার কারণে অল্প পানিতে এই অঞ্চলে একেবারে বন্যা হয়ে যায়, হাজার হাজার ঘর বাড়ি ভেঙে যায়, নিঃস্ব হয়ে যায় মানুষজন, একই সঙ্গে ফসলের ব্যাপক ক্ষতি হয়। যেহেতু এই অবস্থা থেকে যাচ্ছে দীর্ঘদিন, সে কারণে এই তিস্তা নদীর যে মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেই বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এই অঞ্চলের মানুষ। সর্বশেষ তিস্তার 115 কিলোমিটার যে অববাহিকা, সেই অববাহিকায় কিন্তু গণ অবস্থান কর্মসূচি পালন করেছিল বিএনপি। এরপরেই তার আগে কিন্তু সরকারের 2 উপদেষ্টা রেজওয়ানা বন্যা এবং আসিফ মাহমুদ তারা তিস্তা পাড়ে এসেছিলেন। এসেই তারা কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এমন তারা আশ্বাসে দিয়েছিলেন। একই সঙ্গে যে গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে ভাঙ্গন কবরী এলাকা, সেই এলাকায় কিন্তু তারা যে আপাতত বাঁধ দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী তারা সেখানে টেন্ডার আহ্বান করেছেন, সেই টেন্ডার তারা কাজ শুরু করেছেন এমনকি তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয়, যেহেতু এই মহাপরিকল্পনা বাস্তবায়ন ঝুলে রয়েছে, সে কারণেই আবার এই যেন ঝুলে না যায় এই মহাপরিকল্পনা
না, সে কারণেই এখানে স্থানীয় বিএনপি পদযাত্রার আয়োজন করেছে আজকে। আমরা দেখানোর চেষ্টা করছি যে দুপুরের পরেই এই অঞ্চলের তিস্তা পাড়ের যে দুই পাড়ের মানুষজন রয়েছে তারা এই দাবিতে একাত্র হয়েছেন, তারা এখানে কিন্তু আসবেন, এই প্রস্তুতি কিন্তু চলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুপুরের পরে তারা এই দাবিতে সমাবেশ করবেন। বিএনপির কেন্দ্রীয় দুজন নেতা রয়েছেন, মির্জা আব্বাস এবং শামসুজ্জামান দুদু, তারা এখানে আসবেন এবং এই দাবিতে জোরালো করে তুলবেন এমনটি আমরা শুনেছি। একই সঙ্গে এই রংপুর শাপলা চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর জেলা স্কুল মোড় হয়ে মেডিকেল মোড় হয়ে আবার সেখানে সমাবেশ করবেন। এই সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু তিনি আছেন আমাদের সঙ্গে, আমরা তাকেই যুক্ত করতে চাই। এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন কি পর্যায়ে রয়েছে, আজকে আপনাদের কি কি দাবি রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে এই তিস্তা মহাপরিকল্পনা ইতিপূর্বে গ্রহণ করা হয়েছিল বলে আমরা শুনেছি, কিন্তু আজকে দীর্ঘদিন হলেও দেখা যায় যে তিস্তা নিয়ে তালবাহানা করা হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আমরা গত 17 এবং 18 ফেব্রুয়ারি আমরা তিস্তা পাড়ের লক্ষ লক্ষ মানুষ সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা তিস্তা পাড়ে অবস্থান গ্রহণ করেছিলাম 2 দিন। কিন্তু এখন পর্যন্ত তিস্তা সম্পর্কে কোনো রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কোনো মন্তব্য বা কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত দেওয়া হয়নি বা আমাদেরকে জানানো হয়নি দেশবাসীকে। তাই আবারও আমাদের আজকে এই দ্বিতীয় কর্মসূচি পদযাত্রা আমাদের রংপুরে আমাদের আজকে 1 লক্ষ লোকের সমাবেশ ঘটিয়ে আমরা আমাদের পদযাত্রা শুরু করব 3টা 30 মিনিটে এবং এখান থেকে শুনছিলাম, আমরা কথা বলছিলাম রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সঙ্গে। এই অঞ্চলের মানুষের দাবি অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে যে নদী ভাঙ্গন এলাকা এই অঞ্চলের মানুষ যে ক্ষতির মুখে হচ্ছে সেটি থেকে রক্ষা করা হয়, এমনটা দাবি করেছিলেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ বিকেলে রংপুরে গণপদযাত্রা করবে বিএনপি, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম রফিক। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে রাবার ড্যাম থেকে ভাটির 26 কিলোমিটার নদীর বেশ কয়েকটি স্থানে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন ওই এলাকার মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান। তারেক, এই বিষয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড আর ভুক্তভোগী মানুষজন কি বলছেন? জেসিকা, আপনাকে আমি জানাতে চাই চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর নিচে রেহাইচরের অংশে কিন্তু প্রায় 200 কোটি টাকার বেশি ব্যয়ে একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে। এই রাবার ড্যামটি কিন্তু এবারই চলতি মৌসুমে কিন্তু ফুলিয়ে পানি সংরক্ষণ করা হচ্ছে। অর্থাৎ ভাটিতে পানি আছে এবং যে উজানে পানি আছে এবং ভাটিতে কিন্তু একেবারে ধুধু মরুভূমিতে পরিণত হচ্ছে দিন দিন। একদিকে ফারাক্কার বাঁধের কারণে প্রতি বছরে কিন্তু এই সময়টাতে কিন্তু সাধারণ কৃষকরা পদ্মার চরাঞ্চল যে আশপাশের কৃষকরা পানি পান না। এখনো কিন্তু এই মহানন্দা নদীতে পানি নাই। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি কি রাবার ড্যামের উজানে যথেষ্ট পরিমাণে পানি ধরে রাখা হয়েছে রাবার ড্যামের মাধ্যমে এবং ভাটিতে কিন্তু প্রায় 26 কিলোমিটার একেবারে কিন্তু পানি শূন্য হয়ে পড়েছে। আমরা একটু স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলতে চাই যে আপনি জানাবেন এই যে উজানে পানি এবং ভাটিতে যে একেবারে ধুধু মরুভূমি পড়ে গেছে, আপনাদের কি কি ক্ষতি হতে পারে? এখানে যে উজানের পানিগুলো আপনার উজানে পানি কিন্তু অনেক রয়েছে, কিন্তু ভাটিতে কিন্তু 1 ফোঁটাও পানি পড়ছে না, যার কারণে বিভিন্ন ধরনের সবজি এবং এই যে বড় ধান ব্যাপক ক্ষতি হয়েছে। এই বছর এইভাবে যদি 2-3 বছর থাকে তো অটোমেটিক্যালি কিন্তু মরুভূমিতে পরিণত হবে। এক সাইড চাঁপাইনবাবগঞ্জ, এক সাইড যদি সবুজ শ্যাতল থাকে, মানে আবার অপর সাইড যদি মরুভূমি হয়ে যায়, তো এত কোটি টাকা দিয়ে রাবার ড্যাম মানে করে কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীর কিন্তু খুব একটা ভালো হচ্ছে বলে এটা আমি মনে করছি না। জি, ধন্যবাদ। জেসিকা, আপনি শুনছিলেন যে যেহেতু উজানে পানি আছে এবং ভাটিতে একেবারে মরুভূমি, সেক্ষেত্রে কিন্তু স্থানীয়দের যে সেলো মেশিন আছে বা ডিপ টিউবওয়েল আছে এবং কি খাবার পানি যে নলকূপ গুলো আছে সেই নলকূপ গুলাতে কিন্তু পানি শূন্যতা দিন দিন বিরাজ করছে এবং কৃষকরা কিন্তু যথেষ্ট পরিমাণে পানি পাচ্ছে না। আমার সঙ্গে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে। তারা বলছে যে
প্রচুর পরিমাণে কিন্তু উজানে যেসব এলাকাতে পানি পাচ্ছে কৃষকরা, সেখানে কিন্তু সবুজ শ্যামল ফসল মাছ কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। এক্ষেত্রে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম, ভাটিতে যেহেতু একেবারে মরুভূমি হচ্ছে, সেক্ষেত্রে তারা কি ব্যবস্থা নেবে। তারা বলছে কি যে ফারাক্কা অর্থাৎ পদ্মা নদী থেকে পানির প্রবাহ কিভাবে এদিকে নিয়ে আসা যায়, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জে যে রাবার ড্যাম পর্যন্ত মহানন্দা নদী আছে, সে মহানন্দা নদীতে সারা বছর পানি রাখার জন্য তারা উদ্যোগ নেবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। জি জেসিকা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাবার ড্যামের সর্বশেষ খবর। তারেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারেক রহমান। সাভারে স্থানীয় প্রভাবশালীরা বংশী নদী দখল করে গড়ে তুলেছে অসংখ্য বালুর গদি। এসব গদি থেকে বালু ড্রাম ট্রাকে করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ায় জনগণের ভোগান্তি সহ নষ্ট হচ্ছে কোটি টাকার সড়ক। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, এ নিয়ে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা, আর মানুষজন, স্থানীয় লোকজন কি বলছেন? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের নয়ারহাট এলাকায় এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বংশী নদীর তীর দখল করে কিন্তু বালুর গদি গড়ে উঠেছে এবং এই গদি দুই একটি নয়, অসংখ্য এরকম বালুর গদি গড়ে উঠেছে এখানে। এবং এই বালুর গদির কারণে একদিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে নদী তার নাব্যতা হারাচ্ছে। পাশাপাশি এখানে যেহেতু ঢাকার ইচ্ছা মহাসড়ক এই পাশেই অবস্থিত, সেখানে কিন্তু এই সড়ক যারা ব্যবহার করছেন প্রতিনিয়ত কিন্তু এই যে বালুর গদি এখানে হওয়ায় কিন্তু তারা কিন্তু শ্বাসকষ্টজনিত রোগ সহ কিন্তু নানাবিধ রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি এখানে কিন্তু একটি বৃহৎ পুরনো বাজার রয়েছে। বৃহৎ বাজার থাকার কারণে এখানে প্রতিনিয়ত যে সংখ্যক মানুষ এখানে আসেন, তারাও কিন্তু এখানকার ভোগান্তির শিকার হচ্ছেন। এবং এই যে বালুর গদি নদী দখল করে গড়ে উঠেছে, এটি কিন্তু এখানে যারা ব্যবসা করছেন তারাও স্বীকার করছেন। তারা বলছেন যে ডিসি অফিস থেকে তারা আংশিক এই জমি তারা লিজে এনে সেটি এখানে ব্যবসা শুরু করছেন, তবে সেই পরিমাণটি কিন্তু খুবই কম। আস্তে আস্তে কিন্তু তারা নদীটাকেই কিন্তু একদম গ্রাস করে ফেলছেন। তারা কিন্তু নদীর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। একদিকে নদী যেমন তার নাব্যতা হারাচ্ছে, অন্যদিকে কিন্তু তাদের এই দখল কিন্তু অস্তিত্ব সংকটেও পড়ছে এই বংশী নদী, এবং এটি কিন্তু প্রতিনিয়তই চলছে। প্রশাসনকে আমরা দেখেছি যে এর আগে কিন্তু প্রশাসন এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে, তবে প্রশাসনের সেই অভিযানের পরেও কিন্তু তাদের এই যে দখল এবং এই বালু ব্যবসার যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ হয়নি। এই বালু মহল এখানে নদীর পাড়ে তাদের ব্যবসা পরিচালনার কারণে প্রতিনিয়ত বিশাল বিশাল বাল্কহেড এসে কিন্তু এখানে তারা থামছেন, এখান থেকে বালু উত্তোলন করছেন, যে কারণে কিন্তু এই নদীতে যে সমস্ত ছোট নৌকা বা জেলেরা যে তাদের জীবিকা নির্বাহ করতেন এখান থেকে মাছ আহরণ করে, সেটিও কিন্তু এখন সম্ভব হয়ে উঠছে না। পাশাপাশি এখানে যারা এই অঞ্চলে যারা বসবাস করেন, এই বালি থেকে কিন্তু প্রচুর পরিমাণ ধুলো সৃষ্টি হয়ে কিন্তু তারাও কিন্তু তাদের যে স্বাভাবিক জীবনযাপন সেটি কিন্তু তাদের ব্যাহত হচ্ছে। এটি কিন্তু তারা বছরের পর বছর কিন্তু এই ভোগান্তি তারা পোহাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে সাভার উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি আমাদেরকে বলছেন যে বিগত দিনে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এদেরকে উচ্ছেদ করা হয়েছে, আগামীতেও কিন্তু সাভার উপজেলা প্রশাসন এদেরকে উচ্ছেদ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই যে সমস্ত বালুর গদি এগুলোকে দেখছেন, এগুলো কিন্তু 5ই আগস্টের আগে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিল, নেতাকর্মী ছিল তারা, এবং 5ই আগস্টের পরে কিন্তু এই যে শুধুমাত্র কিন্তু ব্যক্তির বদল হয়েছে, একইভাবে কিন্তু এই কার্যক্রমটি অব্যাহত রয়েছে। জেসিকা। ইমন, আপনাকে ধন্যবাদ। নড়াইল শহরে যত্র ময়লা আবর্জনা ফেলে রাখায় দূষিত হচ্ছে পরিবেশ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, ভোগান্তির বিষয়ে কি বলছেন ওই এলাকার বাসিন্দারা, আর এ নিয়ে পৌরসভা কর্তৃপক্ষ কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে কিনা? জি ধন্যবাদ জেসিকা। যেমনটি বলছেন, নড়াইল পৌরসভার এইটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজার, যেখানে আসলে নড়াইলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এর পাশেই কিন্তু নড়াইল প্রেস ক্লাব রয়েছে, পানি উন্নয়ন বোর্ড রয়েছে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এখানে। তার পাশেই দীর্ঘদিন যাবৎ পড়ে আছে বিভিন্ন ময়লা আবর্জনা সহ বাজার বিভিন্ন জায়গায় কিন্তু এই ময়লা আবর্জনাগুলো পড়ে আছে বলে আমাদের স্থানীয়রা জানিয়েছেন। যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে বেশ কিছুদিন যাবৎ পড়ে থাকলে কিন্তু পৌর কর্তৃপক্ষ কিন্তু আসলে এখান থেকে ময়লা আবর্জনা সরাচ্ছে না বলে তারা অভিযোগ করেছেন। আমরা এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন বা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছেন যে আমরা এখানে
এখানে আসলে আমাদের যে খরিদ্দাররা রয়েছেন তারা আমাদের কেনাকাটা করতে বা যারা আসেন বিভিন্ন সময়ে তারা কিন্তু আসলে আমাদের সাথে ভালো ব্যবহার বা ভালো কথা বলতে পারেন না, কারণ পাশেই যে দুর্গন্ধ, যে ময়লা আবর্জনা ফেলা রয়েছে এতে কিন্তু প্রচুর দুর্গন্ধ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। এই পরিবেশের মধ্যে কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য করতে আমাদের কিন্তু খুব সমস্যা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, এখানকার যারা রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করব যে আসলে এখানকার যে কতদিন বা কি অবস্থা এটা পড়ে আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এখানকার একজন ব্যবসায়ী রয়েছেন, তার সঙ্গে কাছ থেকে জানার চেষ্টা করছি আসলে কতদিন এই অবস্থায় বা এতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু জানাবেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভিকে সুন্দর লাইভের জন্য। শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ প্রেস ক্লাবের সামনে এবং পানি উন্নয়ন বোর্ডের মেইন গেটে এমন একটি অবস্থা দীর্ঘদিন যাবৎ আমরা ভোগ করছি, যেটা জনজীবনের জন্য প্রচণ্ড দুর্বিষহ। আমাদের এখানে রূপগঞ্জে যারা ক্রেতা আসছেন, যারা ব্যবসায়ীরা আছেন, আমরা সবাই এই দুর্ভোগ দীর্ঘদিন যাবৎ পোহাচ্ছি। অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এ ধরনের দুর্ভোগ থেকে আমাদের জন্য দ্রুত অব্যাহতি দেন। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে আমরা জানানোর চেষ্টা করছিলাম, আমরা আরেকজন এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি যে রূপগঞ্জ বাজারের এখানে প্রচুর ময়লার স্তূপ, শুধু এখানেই না আমাদের নড়াইলে পৌরসভার বিভিন্ন স্থানে এরকম ময়লার স্তূপ জমে আছে। জায়গায় পানি জমে থাকে, পানি নিষ্কাশনের জন্য যে ড্রেন গুলো আছে সেগুলো অপরিষ্কার, তার কোনো কার্যক্রম আসলে পৌরসভার থেকে করতেছে না, যার কারণে প্রচুর পরিমাণে মশা বৃদ্ধি হচ্ছে। এবং মশা এত পরিমাণে বৃদ্ধি হয়েছে এবছরে, এরকম মশা আগে পরে আমরা কোনোদিন দেখি নাই। যদিও মশা মারার কয়েল দুটো চারটে চারিপাশে জ্বালায় রাখলেও মশা যায় না, মশাকে এত মশার কামড়ে আমরা অতিষ্ঠিত হচ্ছে। তো আমি পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি অন্ততপক্ষে এই যে ময়লার স্তূপগুলো আর মশা এর প্রতি পদক্ষেপ নিতে। এর আগে আমরা দেখছি যখন নির্বাচিত পৌর মেয়র ছিল ইতিপূর্বে তারা বিভিন্ন সময় মশা মারার যে ফগার মেশিন আছে দিয়ে মশা টশা মারছে, আমরা কিন্তু এবছরে এরকম মশা মারার কোনো কিছু লক্ষ্য করি নাই যে পৌরসভা কোথাও এরকম যে মারছে। এবং ময়লাও ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে না, সারা পৌরসভা ভরে এরকম ময়লার স্তূপ রয়েছে। আমরা চাই যে এগুলো দ্রুত পরিষ্কার করা হোক এবং শহর যাতে সুন্দর থাকে, মশা মুক্ত থাকে সে ব্যবস্থা করা হোক, এই দাবি জানাই নড়াইল পৌরসভার কাছে। জি ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন নড়াইল পৌরসভার যে প্রশাসক রয়েছেন, আমরা কিন্তু তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমাদের যে পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে তারা নিয়মিত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। তিনি বলার চেষ্টা করেছেন যে আমাদের যদি জানানো হয় যে কোথায় এরকমের ময়লার স্তূপ বা অন্যান্য সমস্যাগুলো সেগুলো জানাইলে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন নড়াইল পৌরসভার প্রশাসক জনাব জুলিয়া সুকাইনা। তো এই ছিল নড়াইল পৌরসভার ময়লা আবর্জনার সর্বশেষ নড়াইল থেকে। শরীফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নড়াইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল ইসলাম। চাঁদপুরের মাঝঘাটে চাহিদা অনুযায়ী ইলিশের সরবরাহ না থাকায় দাম আকাশ ছোঁয়া। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, প্রতি কেজি ইলিশ কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে? জেসিকা, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আজ কিন্তু চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম আকাশ ছোঁয়া। কেননা এখানে যে ইলিশ চাহিদা অনুযায়ী কিন্তু ঘাটে আসছে না। 1 কেজি সাইজের ইলিশ আজ কিন্তু বিক্রি হচ্ছে 3000 টাকায়, যেটি হচ্ছে 1 কেজি সাইজের। আর যেটি 700 থেকে 900 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে আপনার 2600 থেকে 2700 টাকা। আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলিশের বাড়ি চাঁদপুর মাছঘাটে কিন্তু অনেকেই মাছ ক্রয় করতে আসেন, কিন্তু যারা এসেছেন তারা কিন্তু ইলিশ ক্রয় করতে পারছেন না। আমি তাদের সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা আমাকে বলেছেন তারা কিন্তু ইলিশের বাড়ি চাঁদপুর আসেন স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করার জন্য, কিন্তু এখন ইলিশ চাহিদা অনুযায়ী ঘাটে না থাকায় কিন্তু তারা অনেকেই ইলিশ না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন। আমি এই বিষয়ে ক্রেতাদের সাথে কথা বলেছি, পাশাপাশি বিক্রেতাদের সাথে কথা বলেছি। আড়তদাররা বলছেন যে এই ঘাটে প্রতিদিন 100 থেকে 200 মণ ইলিশের চাহিদা রয়েছে, সেখানে মাত্র 1 থেকে 2 মণ ইলিশ ঘাটে আসছে। সেজন্য চাহিদা অনুযায়ী ইলিশ ঘাটে না আসায় কিন্তু ইলিশের দাম কমছে না। প্রথম দিন যে ইলিশগুলো আমরা দেখেছি জাটকা সংরক্ষণ অভিযান শেষে মাছ ধরা শুরু হয়েছিল, তখন কিন্তু 1 কেজি সাইজের ইলিশ 2600 থেকে 2700 টাকা বিক্রি হয়েছিল। সেটি আজকে
বিক্রি হচ্ছে 3000 টাকায়। অর্থাৎ ইলিশ না পাওয়ায় কিন্তু দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আমি চাঁদপুরের, আপনি জানেন যে এখানে পদ্মা মেঘনায় প্রায় 1.5 লক্ষাধিক জেলে কিন্তু এই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তারা দীর্ঘ 2 মাস কিন্তু জাটকা সংরক্ষণের জন্য মাছ ধরা বন্ধ থাকায় তারা বেকার সময় কাটিয়েছেন। তারা কিন্তু তাদের যে জেলেদের দুর্দিন কেটেছিল, তারা তাদের এই সময়টাতে, বেকার সময়টাতে তারা জাল এবং নৌকা মেরামত করেছেন। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে কিন্তু তারা জাল নৌকা মেরামত করে কিন্তু তারা বুক ভরা আশা নিয়ে নদীতে নেমেছেন যে তারা জালে কাঙ্ক্ষিত ইলিশ পাবেন এবং এই ইলিশ বিক্রি করে কিন্তু তারা ধার দেনা পরিশোধ করবেন। কিন্তু সেটি এখনো আমরা আশার আলো দেখিনি। তারা কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না, অনেকেই নদী থেকে হতাশ হয়ে ফিরছেন। তবে একটি আশার কথা জানিয়ে রাখি, জেলেরা কিন্তু ইলিশ না পেলেও দেশি প্রজাতির যে মাছ রয়েছে, পাঙ্গাস, চিংড়ি, সেগুলো কিন্তু পাচ্ছেন এবং বিভিন্ন রকমের মাছ কিন্তু নদী থেকে তারা আনছেন। আজকে কিন্তু দেশীয় যে পাঙ্গাস রয়েছে সেটি নদী থেকে ধরে কিন্তু জেলেরা, আমরা দেখেছি সকালে ঘাটে আসছেন, সেটির কেজি কিন্তু 700 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। আর যেটি চিংড়ি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা। এর পাশাপাশি আরেকটা বিষয় যেটি সবাই ইলিশ সংশ্লিষ্ট যারা রয়েছেন, চাঁদপুর নদী কেন্দ্রের যারা বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন এটি কিন্তু ইলিশের মৌসুম নয়, ইলিশের সিজন নয়, অর্থাৎ এখন কিন্তু লিঙ্ক সিজন। এই সিজন শেষে অর্থাৎ বর্ষাকালে কিন্তু ইলিশের ভরা মৌসুম। এই মাসগুলো অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে তারা বলছেন। তো তারা আশা করছেন যে এই সময়টাতে যদি বৃষ্টি বাদলা বাড়ে, প্রাকৃতিক বিষয়, ইলিশ কিন্তু নদী, এই বিষয়গুলো প্রাকৃতিক বিষয়, জোয়ার বাটার সাথে সম্পর্ক রয়েছে এবং এটি কিন্তু আমাবস্যা এবং পূর্ণিমা কোয়ার্টার এগুলোর সাথে কিন্তু সম্পর্ক রয়েছে। অর্থাৎ প্রাকৃতির সাথে কিন্তু সম্পর্ক রেখেই কিন্তু নদীতে ইলিশ পাওয়া যায়। তো সবাই আশা করছেন যে আগামী দিনগুলোতে পর্যাপ্ত ইলিশ নদীতে পাওয়া যাবে এবং নদীতে পাওয়া গেলে ঘাটে ইলিশ আসবে। ঘাটে ইলিশ আসার সাথে সাথেই কিন্তু দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসবে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে ইলিশের বাজার নিয়ে সব শেষ। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁদপুরের মাছঘাটে চাহিদা অনুযায়ী ইলিশের সরবরাহ না থাকায় দাম আকাশ ছোঁয়া। তো সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। সাতক্ষীরায় আগামী 5 মে থেকে আম পাড়া শুরু হয়েছে। এ নিয়ে প্রস্তুতি চলছে আম চাষী ও ব্যবসায়ীদের মধ্যে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। আর সুমন, এবার আমের ফলন কেমন হয়েছে, বিস্তারিত জানান। জেসিকা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের পাশের যে আমের আড়ত এবং একই সাথে এখানে কিন্তু একটা সাজ রব সৃষ্টি হয়েছে। কারণ বহুল প্রতীক্ষিত বিশ্বের যেটি একমাত্র সাতক্ষীরার আম চাষিরা যেটি রিজেন্ট এগ্রো অ্যাওয়ার্ড যেটি পেয়েছিল, অর্থাৎ নিরাপদ আম চাষের যে বড় যে জায়গাটি সেটি হচ্ছে সাতক্ষীরার আম। সেই সাতক্ষীরার আম আসবে বিশ্ববাজারে এবং বাংলাদেশের বাজারগুলোতে আগামীকাল থেকেই সাতক্ষীরার আম পাড়া হবে। যার জন্য আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি খালি ক্যারেট ভর্তি ট্রাক এসে গিয়েছে, দূরে রয়েছে বিভিন্ন আমের ঝুড়ি সহ। আর একটু আমি দেখানোর চেষ্টা করব, সেটি হচ্ছে যে এখানে বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, বরিশাল, চট্টগ্রাম, বিভিন্ন বিভাগের আমের যে ব্যবসায়ীরা যারা এখান থেকে আম নিয়ে সারা দেশে বাজারজাত করে, সেই আমের ব্যবসায়ীরা এখানে তাঁবু করে, এখানে যেখানে প্যাকেজিং করে আম পাঠাবে দেশের বিভিন্ন বাজারে, সেই তাঁবুগুলো কিন্তু তৈরি হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এই জায়গায় এখানে মূলত এই যে আমগুলো পাড়বে এবং একই সাথে সেগুলো প্রস্তুত করে সারা দেশের বাজারে পাঠানো হবে। যে আম ক্যালেন্ডার ইতিমধ্যে প্রকাশ হয়েছে, তার আগে যারাই আম পাড়ার চেষ্টা করেছে এবং কেমিক্যাল দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং তাদের বিরুদ্ধে, তাদের আমগুলো নষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করেছে। আম পঞ্জিকা
ইতিমধ্যে ঘোষণা হয়েছে আম পঞ্জিকা অনুযায়ী আগামীকাল গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখী পাড়া হবে। 5 তারিখে গোবিন্দভোগ এবং সাতক্ষীরার যেটি ব্র্যান্ড হিমসাগর সেটি 20 মে থেকে পড়বে। আর ল্যাংড়া 27 মে, আম্রপালি 5 জুন, আর বৈশাখী দিয়েই কিন্তু আশ্বিনা দিয়ে আম শেষ হবে। আমি সাতক্ষীরার একজন বড় আম চাষি, তার সাথে কথা বলছি। এবার আমের ফলন কেমন হয়েছে এবং কেমন লাভ হবে আশা রাখছেন? এবছর আমের ফলন গত বছরের তুলনায় অনেকটাই বেশি। এবছর বিঘা প্রতি আমের খরচ হয়েছে 20 থেকে 30 হাজার টাকা। এখন বেচাকেনা আশা করা যাচ্ছে বিক্রি হবে 50 হাজারের উপরে বিক্রি হবে বিঘা প্রতি আম। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম যে একটা বড় লাভের আশা করছে। এখান থেকে আরেকজন রংপুর থেকে তিনি আসেন। আপনি কতবার এসেছেন এবং এবার কেমন ব্যবসা হবে বলে আশা রাখছেন? আলহামদুলিল্লাহ, এবার মোটামুটি আশা করা যায় ব্যবসা ভালো হবে। আমি প্রায় 5 বছর থেকেই আসি। আমার বাসা হচ্ছে রংপুর থেকে আসি। প্রতিবারের ব্যবসা ভালো হয়। এবার আমি আজকে এখানে এসেছি। অর্ডারের আগে তো মাল করা সম্ভব নয়। আমি বাগান টাগান এমনি ঘুরে ঘুরে দেখলাম, যা মোটামুটি প্রতিবারের না এবার ভালো। কতদিন থাকেন আপনারা এখানে? আমি থাকি প্রায় 2 মাসের মতো, 1 মাসের মতো। 2 মাস? হ্যাঁ হ্যাঁ, যেমনটি জেসিকা শুনছিলাম, এই যে সারা দেশের যেসব ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু 2-3 মাস ধরে এখানে কিন্তু সময় দেন এবং এই আম কিন্তু দেশের সকল বাজারে যায়। এছাড়া আপনাকে বলে রাখা দরকার যে সাতক্ষীরার যে হিমসাগর, গোপালভোগ, গোবিন্দভোগ, এই আমগুলো কিন্তু ইউরোপের গুরুত্বপূর্ণ সকল বিপণিতে চলে যায়, রপ্তানি হয়। এছাড়া এশিয়ার গুরুত্বপূর্ণ, বিশেষ করে হংকং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু রপ্তানি হয়ে থাকে। সাতক্ষীরার আমের যে সুস্বাদ এবং ভৌগোলিক কারণে সাগর নিকটবর্তী হয়, আগাম আসা এবং সুস্বাদ হওয়ার কারণে এর চাহিদাটা তুলনামূলক বেশি থাকে, যার ফলে আগামীকাল যে আম আসবে তার যে ফলেই সারা দেশের যে আম ব্যবসায়ী এবং আম চাষিদের মধ্যে একটা সাজ রব সৃষ্টি হয়েছে। এই ছিল আম বাজারের সাতক্ষীরার যে আম যেটি আগামীকাল পাড়া হবে তার যে আয়োজন, তার সর্বশেষ। জেসিকা।